কলকাতা যেটা সব থেকে নিরাপদ শহর ছিল, সে সিটি অফ জয় আজকে সিটি অফ ভয়ে পরিণত হয়েছে। হিন্দু বাঙালি অস্মিতার রক্ষার জন্যে এইবার বদল দরকার আছে। প্রচুর কবিতা লিখেছেন, সাহিত্য করেছেন, সেই কারণে হয়তো ওরা মনে করে যে এটা ইতিহাসে ঢোকার মতন। ইতিহাসের মধ্যে মমতা ব্যানার্জির চ্যাপ্টার আছে। এখন পশ্চিমবঙ্গের মহিলারা কোনো রকম সুরক্ষিত নয়। সেদিন থেকে শুরু করে আজ আরজি কর, কসবা ল কলেজের ঘটনা সব কিছুই ওনার নজরে কিন্তু ছোট পেস। আমরা যতটা প্রস্তুত নেই, মানুষ তত বেশি প্রস্তুত আছে। আর কিছু করণীয় আছে নাকি? যা করণীয় ওরা বলেছে যে 99% করে ফেলেছে পশ্চিমবঙ্গে সব। চারিদিকে তৃণমূলের গুন্ডারাজ, প্রত্যেকটা জিনিসে কাটমানি। 99% যারা সংশোধনাগারে আছেন তারা মুসলমান আছে। বিজেপি এলে মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, এরকম ভয়ও পাওয়ানো হচ্ছে। আর আমরা বলছি এখানে বিজেপি আসলে একটাও মুসলমানকে পশ্চিমবাংলা ছেড়ে যেতে হবে না। না মা সুরক্ষিত আছে 14 বছরে, না মাটি, না মানুষ। নমস্কার, আবার একটা আড্ডা নিয়ে আমরা ফিরে এলাম আজকের এই এপিসোডে। নারীরে আপন ভাগ্য জয় করিবার হে বিধাতা কেন নাহি দিবে অধিকার। নারী নিজেই পারে তার অধিকার অর্জন করে নিতে, কিন্তু কিছু কিছু মানুষের দরকার হয় যারা আমাদের এই সমাজের মধ্যে থেকে সেই অধিকারকে অন্যের হাত থেকে কেড়ে নিতে পারে। তেমনই একজন মানুষ আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছে। তিনি হলেন শশী অগ্নিহোত্রী, আমাদের শশীদি। শশীদি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি আপনার সম্পর্কে যতটুকু জেনেছি, আপনি তো উত্তর কলকাতায় জন্মেছেন, বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, তারপরে আবার দক্ষিণ কলকাতায় চলে গেছেন। তো সুতরাং এই উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার যে একটা সবসময় মানুষের মধ্যে দ্বন্দ্ব থাকে, আপনি এটাকে সম্পূর্ণভাবে দেখেছেন। কিরকম লাগে? দ্বন্দ্ব বলাটা ঠিক নয়, একটু মানসিকতার তফাৎ থাকেই। উত্তর কলকাতা আদি কলকাতা যাকে বলা হয়, কাশীপুর থেকে ভবানীপুর, সেটা ছিল কলকাতা ছোটবেলা থেকে শুরু করে আমার বিয়ের আগে পর্যন্ত। এবং তারপরে দক্ষিণ কলকাতা আসা, এবং তখন থেকেই একটা হাই রাইজ কালচার এই দক্ষিণ কলকাতা থেকে সারা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে আমরা দেখতে পেরেছি গত 25 বছর আগে থেকেই। তো সেই যে তফাৎটা হয়, একটা নিজেকে স্ট্যাটাসের মধ্যে মেনটেন করে রাখা, ওই মানুষের মধ্যে ওই মানসিকতাটা নিয়ে আসা, আগামী প্রজন্মটাকে ওই বাচ্চাদের জন্য আলাদা বেডরুম কালচার এবং তার মধ্যে অ্যাটাচ বাথরুম। আমরা যে পরিবেশে মানুষ হয়েছি, একসাথে অনেকগুলো বাচ্চারা, ছেলে মেয়ে সবার একসাথে বড় হওয়া থেকে ওই কালচারটা একদম আকাশ পাতালের তফাৎটা আমরা দেখতে পেরেছি। আপনার মানিয়ে এবং আমার নিজের মেয়েও সেই কালচারে বড় হয়েছে। তো সময় অনুসারে যেটা হয়, মানিয়ে নিতেই হয় সবকিছু, আপনার ক্ষেত্রে, নাহলে পিছিয়ে পড়বেন তো। রাইট। আপনার ক্ষেত্রে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, আপনি সবসময় স্রোতের উল্টো দিকে হাঁটেন। মানে আপনি যখন 98 সাল, যতদূর আমার মনে পড়ছে, আপনি 98 সাল নাগাদ বামফ্রন্টে জয়েন করেছিলেন। আপনি বোধহয় RSP করতেন, ফরওয়ার্ড ব্লকে। তারপর আপনি 2014-তে চলে এলেন বিজেপিতে। সাধারণত কি হয়, 2011-এ তৃণমূল ক্ষমতায় এসেছে, সাধারণত মানুষ কি করে, ওই সময়টায় তৃণমূলে গিয়ে যোগ দেয়। আপনি কিন্তু সেটা করলেন না, আপনি বিজেপিতে এসে যোগ দিলেন, যখন বিজেপিতে তেমন করে পশ্চিমবঙ্গের কোনো জায়গা নেই। এটা একটা অদ্ভুত ব্যাপার না? দেখুন, আমার যে অ্যাস্ট্রোলজি হিসেবে আমার যে রাশিটা আছে সেজিটেরিয়াস, তার মধ্যে একটু এরকম চ্যালেঞ্জিং ব্যাপারটা আমাকে ফেস করতেই হবে, বা আমার ভালো লাগে, দুটোই আছে। আচ্ছা, তো সেই দিকটাকে সামনে রেখে বড় কারণটা যেটা ছিল ফরওয়ার্ড ব্লক থেকে বিজেপিতে যোগ দেওয়া, তার মধ্যে মূল কারণ একটাই ছিল, রাষ্ট্রবাদী চিন্তাধারা। একটা ন্যাশনালিস্টের দল থেকে আর একটা ন্যাশনালিজমের দলেতে আসা, মাঝখানে আর কোনো দল। আপনি কি বলছেন? তার মানে পশ্চিমবঙ্গে অন্যান্য যে দল আছে সেই দলগুলোতে কোনো রাষ্ট্রবাদী ভাবনা চিন্তা নেই? 100%। দেখুন, কমিউনিস্ট পার্টি নিজের পার্টির নামে কি নাম লেখে? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এটা লেখে না ভারতীয় কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ নেপাল, ওদের চিন্তা ভাবনা কোনো দিন রাষ্ট্রবাদের ছিলই না।
আমাদের দলটা লেখে ভারতীয় জনতা পার্টি। ঠিক। তৃণমূল কংগ্রেস অনেকটা দেখানোর চেষ্টা করলেও, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দেখানো সত্ত্বেও তার নীতি আদর্শ এবং কথাবার্তার মধ্যে আকাশ পাতালের তফাৎ আছে। মা মাটি মানুষের নামে স্লোগান দিয়ে যে দলটা ক্ষমতায় এসছে, তার বাস্তবে কিন্তু মা মাটি মানুষের সাথে কোনো সম্পর্ক দূর দূর পর্যন্ত নেই। না মা সুরক্ষিত আছে 14 বছরে, না মাটি, না মানুষ। চারিদিকে চোখ বন্ধ করে আপনি একটা হাহাকার বুঝতে পারবেন, একটা মায়ের কান্না আমরা শুনতে পাচ্ছি। সবাই অসুরক্ষিত। তার মানে আপনি কি বলছেন, ধরুন আপনি তো মহিলা মোর্চার তো অনেকদিন ছিলেন, মানে আমাদের 10 বছর আমি ছিলাম। আপনি কি বলছেন এখন পশ্চিমবঙ্গের মহিলারা কোনো রকম সুরক্ষিত নয়? একদমই নয়। কি বলছেন? কারণ পশ্চিমবাংলা, কন্যাশ্রী পাচ্ছে, তারপর সেই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। সেই জন্যই তো কন্যাশ্রী। মানে এখন এরকমও হচ্ছে, বাড়ির ছেলেরা এসে বইদের বলছে যে পেট্রোল ভরবো গাড়িতে, টাকা দাও। মানে এই পরিস্থিতি যদি আমরা এইবার বদল না ঘটাতে পারি, এই পরিস্থিতি আরো জঘন্য হবে। মহিলারা সুরক্ষিত নেই, এই জন্যই নানা রকমের প্রলোভন দিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। কলকাতা যেটা সব থেকে নিরাপদ শহর ছিল, সে সিটি অফ জয় আজকে সিটি অফ ভয়ে পরিণত হয়েছে। মহিলারা আতঙ্কিত, একটা আতঙ্কের পরিবেশ আছে। আমরা যখন কথা বলি, মানুষের কাছে সম্পর্কের মধ্যে যাই, বলছেন গৃহ সম্পর্ক অভিযান আমাদের চলছে এখন। সম্পর্ক করতে যখন যাচ্ছি, আমরা ছবি নিচ্ছে, বলছেন ছবি দেবেন না কোথাও, ভয়, এত ভয় আছে। আমরা ভোট আপনাদেরকে দেব। যখন আমরা বলি বড় বড় বাড়িতে যাচ্ছি, হাই রাইজের যে কথা আমি বললাম, এই হাই রাইজে যখন আমরা যাচ্ছি, সেখানকার মানুষ বলছেন শুধু ভোট দেওয়ানোর ব্যবস্থা আপনারা করে দিন। ভোট কিন্তু দেওয়ার জন্য মানুষ প্রস্তুত আছে বিজেপিকে। ওই ভোট দেওয়ানোর ক্ষমতা প্রস্তুত করতে আমাদেরকে বলছে যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পোলিং স্টেশন পর্যন্ত যেন পৌঁছে যাই, এই ব্যবস্থাটুকু যদি আপনারা করে দেন, আমরা কিন্তু এখান থেকে মমতাকে পদচ্যুত করে দেব। এত ভয় মানুষের মধ্যে আছে। কারণ যেটা হয়, তৃণমূল আসার পরে যে কালচারটা চলে এসছে, হাই রাইজের মধ্যে তালা লাগানো হয়ে যায়, কমপ্লেক্সের লোককে হুমকি দেওয়া হয়, জল বন্ধ করে দেওয়া হবে, আপনাদের সমস্ত রকম সুবিধা এখানে বন্ধ করে দেওয়া হবে। মানুষ আতঙ্কের মধ্যে আছে। চারিদিকে একটা ভয়ানক ভয়ের পরিবেশ আছে। আজকে একটা শিল্প নেই, একটা উদ্যোগ সেখানে নেই। 14 বছরে একটাও শিল্প উদ্বোধন করতে দেখেছেন আপনারা? এত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করেছেন, প্রতি বছর করছেন, কোটি কোটি টাকা দিয়ে সামিটে খরচ হচ্ছে। প্রত্যেকটা উদ্যোগপতি এসে এখানে বলছেন এত টাকার MOU সই হয়ে গেছে, এত টাকার। একটা শিল্প মুখ্যমন্ত্রী কোনো দিন উদ্বোধন করে? আজকে যাচ্ছেন নাকি ওখানে একটা উদ্বোধন করতে, ওই পার্কের মধ্যে একটা জৈন, এখানে ভবানীপুরে একটা জৈন স্তম্ভ লাগবে, সেটাকে শিলান্যাস। কিন্তু মানুষের জন্য, ছেলে মেয়েদের জন্য একটাও চাকরির ব্যবস্থা এখানকার মুখ্যমন্ত্রী করতে পারেননি। মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পশ্চিমবাংলার সব থেকে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি আজকে মহিলাদের আছে। যেদিন পার্ক স্ট্রিট কাণ্ড ঘটেছিল 2012 সালে, সেদিন উনি বলেছিলেন যে একটা ছোট্ট কেস, সেদিন থেকে শুরু করে আজ RG কর, কসবা ল কলেজের ঘটনা, সব কিছুই ওনার নজরে কিন্তু ছোট্ট কেস। কিন্তু দিদি এ কথা বলছেন আপনি বটে, আপনি একটা কথা বলুন, এই যে RG কর কিংবা ধরুন কামদুনি কিংবা ভোগপ্রি, যাই হয়েছে, যতগুলো ঘটনা ঘটেছে, ওরা তো বলছে যে এটা কেন্দ্রীয় এজেন্সিগুলো কাজ করছে, তবুও কিছু হচ্ছে না। এক্ষেত্রে আপনারা কি বলবেন? আপনাদের তো কিছু বলার আছে। দেখুন, 9 আগস্ট 2025 ঘটনাটা ঘটেছিল RG কলেজ, আর 16ই আগস্ট CBI এর হাতে তদন্ত ভার দেওয়া হয়েছিল কোর্টের মাধ্যমে। এই 7 দিনের মধ্যে সমস্ত রকম প্রমাণ লোপাট করেছে সরকার এবং প্রশাসন মিলে, টেম্পারিং পুরোটা। আর এটা সবাই জানে, মানুষ অত বোকা নয়। আমরা ভাবি আমরা নেতা আছি বলি, আর আমরা রাজনীতি করি বলে আমরা সব কিছু জানি। মানুষ আমাদের থেকে এগিয়ে আছে। আর ঠিক যেমনি মানুষ জানে ভোট দেওয়ার ক্ষেত্রে, সরকার বদলের ক্ষেত্রে আমাদের থেকে বেশি আগে প্রস্তুত আছে। আমরা যতটা প্রস্তুত নেই, মানুষ তত বেশি প্রস্তুত আছে যে এইবার ক্ষমতা বদল করতেই হবে, এবার নয় তো নেবার।
এইবার করতেই হবে। হিন্দু বাঙালি অস্মিতার রক্ষার জন্যে এইবার বদল দরকার আছে। মেয়েদের যা অবস্থা বাংলাদেশে হচ্ছে, এটা পশ্চিম বাংলাদেশে পরিণত হতে চলেছে। আমরা বুঝতে পারছি না। আমরা একটা বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসছি, গাড়ি থেকে আমরা অফিসে চলে আসছি, আমরা যারা প্রতিনিয়ত মানুষের সাথে সম্পর্কের মধ্যে আছি, আপনারা বুঝতে পারছেন তাদের জন্য যে অবস্থা আমরা 2024-এর নির্বাচনের আগে সন্দেশখালীর যে অবস্থা আমরা দেখেছি, চারিদিকে হাহাকার। ওখানে ঢোকার জন্য হাইকোর্টের পারমিশন নিতে হবে। পার্টির একটা মিটিং করতে গেলে বিরোধী দল নেতাকে প্রতিনিয়ত হাইকোর্টের মুখর হতে হচ্ছে। কেন এই কথাটা আসবে কেন? একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবে একটা সরকার, যেখানে বিরোধীদের ভূমিকা থাকবে। বিরোধী শূন্য করতে দিতে চাইছে। চারিদিকে তৃণমূলের গুন্ডারাজ, প্রত্যেকটা জিনিসে কাটমানি। আমার বাড়িতে রিনোভেশন কাজ হবে, আমি খরচ করব, আমি রং করাবো, সেখানে তৃণমূলের পাড়ার লোকাল গুন্ডারা এসে দাঁড়িয়ে আছে। কাউন্সিলরকে এত দিতে হবে, একে এত দিতে হবে, এমএলএ কে এত স্কোয়ার ফিট হিসাবে দিতে হবে, এমপিকে এত স্কোয়ার ফিট হিসাবে দিতে হবে। এই একটা রেট চার্ট যে তৈরি করে দিয়েছে সব দিকেই। যেরকম স্কুলে একদম স্কুলের অবস্থা, স্কুলের কথা আর বলবে না। পশ্চিমবাংলায় স্কুলের অবস্থা পুরো নড়বড়ে, শিক্ষা অবস্থা নড়বড়ে। আমার ছেলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ে, ক্লাস 8। কালকে হিস্ট্রির ওর একটা চ্যাপ্টার দেখছিলাম মমতা ব্যানার্জি নিয়ে। ভাবা যায়? ইতিহাসের মধ্যে মমতা ব্যানার্জির চ্যাপ্টার আছে, সেটা পড়তে হচ্ছে। হ্যাঁ পড়তে হচ্ছে। এবং ইতিহাসের মধ্যে মমতা ব্যানার্জির চ্যাপ্টার ঢোকানোর যে লোকটা আছে, যারা শিক্ষাবিদ আছেন, তাদের মানসিকতাকে আমি প্রণাম করছি। এ কোন জায়গা নিয়ে গিয়ে নিজের বুদ্ধিটাকে খাটিয়ে মমতা ব্যানার্জিকে তেল দিয়ে এবং ওই জায়গাটাকে বজায় রাখার জন্যে আগামী প্রজন্মকে কোন দিকে নিয়ে ঠেলে যাচ্ছেন। তিনি তো এত কবিতা লিখেছেন, প্রচুর কবিতা লিখেছেন, সাহিত্য করেছেন, সেই কারণে হয়তো ওরা মনে করে যে এটা ইতিহাসে ঢোকার মতন একটা এটা তো আমাদের সৌভাগ্য, আমরা এরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি যে সব কিছু করতে পারেন, অলরাউন্ডার আছে। এইরকম মুখ্যমন্ত্রী না আগে কোনোদিন জন্মেছেন, না আগামী দিনেও জন্মাবে। উনি কবিতা করতে পারেন, উনি গান করতে পারেন, উনি গানের রচনা করতে পারেন, উনি স্লোগান দিতে পারেন, স্লোগান বানাতে পারেন, মানে সমস্ত রকম আর্ট আছে ওনার মধ্যে। এমন কোনো আর্ট নেই যে উনি জানেন না। এবং সব থেকে বড় আর্টিস্ট উনি যে আছেন, পশ্চিম বাংলার মানুষকে 14 বছর ধরে বোকা বানিয়ে যাচ্ছেন মিথ্যা কথা বলে। আর মানুষ, এখানকার মানুষ এখন বুঝে গেছে ওনার মিথ্যা কথা। 100 দিনের টাকা দেওয়া যাচ্ছে না, 100 দিনের টাকা যাচ্ছে, মানুষ বোঝে। একটা বাড়িতেও যদি আমি কাউকে বাজার করতে পাঠাই, আমাদেরও মা ছোটবেলায় বাজার করতে যখন পাঠাতো না, 5 টাকা দিয়ে পাঠাতো। যখন জিনিস নিয়ে আসতাম 3 টাকা 20 পয়সা দিয়ে যদি বাজার হয়ে যেত, তা 1 টাকা 80 পয়সা ফেরত দিতে হতো মাকে, যে মা এত টাকা খরচ হয়েছে, এটা বাঁচলো, এটা তুমি রাখো। তখন মা খুশি হয়ে বলে, তো এটা তুমি রেখে নাও, ঠিক আছে রাখো তোমার জন্য। আমি হিসেব দেব না, কেন্দ্র সরকারের টাকা আসবে, হিসেব দেব না, অথচ গাজুয়ারি করবো আমি। সাধারণ মানুষকে ওরা সবসময় বলছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে 100 দিনের কাজে টাকা সাধারণ মানুষকে বলছে, কিন্তু সাধারণ মানুষ তাদের উপরে ভরসা করছে না, বুঝছে না। এটা একটা গণতান্ত্রিক পরিবেশে থাকতে গিয়ে, একটা সমাজের মধ্যে থাকতে গিয়ে সমাজের কিছু নিয়ম আছে, সেই হিসেবে চলতে হবে। আর ওনাকেও চলতে হবে, প্রধানমন্ত্রীকেও চলতে হয়, ওনাকেও চলতে হবে। আজকে কোটি কোটি টাকার ঋণ একটা বাচ্চা জন্মাচ্ছে পশ্চিমবাংলায়, সে লক্ষ লক্ষ টাকার ঋণ নিয়ে জন্মাচ্ছে। এত টাকার ঋণ নিয়ে করে দিয়েছেন, মানুষের উপর এত চাপ সৃষ্টি করে দিয়েছেন। ঠিক ইলেকশনের আগে এই ভাবতাবাজি কথা দিয়ে একটা প্রকল্পের মধ্যে আরো 500 টাকা বাড়িয়ে দেওয়া, এবং যুবশ্রী, যেটা নিয়ে প্রত্যেকটা জেলায় এখন মারামারির পরিবেশ। প্রতিদিন আপনি খবরে দেখুন, যুবশ্রী নিয়ে ফর্ম ভরা নিয়ে। তার একটাই কারণ যে চাকরি তো নেই। চাকরি নেই, কি করবে? ওই 1500 টাকা, বলুন না 1500 টাকায় সংসার চলে আজকের? কিছুই হয় না, এটা বাচ্চার ফিস পর্যন্ত হয় না। যুব সমাজকে যারা শিক্ষা নিয়েছেন, যারা পরীক্ষা দিয়েছেন, আজকে রাস্তায় বসে আছেন। এবং অন্য শিক্ষকদেরকে এই ভিক্ষা দিয়ে, যুবশ্রীর নামে ভিক্ষা দিচ্ছেন সরকার, যে তুমি আমাকে ভোট দাও। এবং তার নামে যে বিশৃঙ্খলা প্রতিটা জেলাতে হচ্ছে। আমি তো শুনছিলাম এরকম বলছিল যে এর আগের বিধানসভাতে, তার আগে যখন শুরু হয় তখন বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার, সেটার একটা বিশাল
উপকার পেয়েছেন, তৃণমূল সরকার পেয়েছে, এবারে যুবশ্রীতে নাকি অনেক সেই উপকার পাবে। আপনাদের কি মনে হয় সেটা সেটা পেতে পারে? যুব সমাজ শিক্ষিত আছে, বেরোজগার হতে পারে, অশিক্ষিত নয়, এবং তারা নিজের ভালো মন্দ বোঝে। এবং আজকাল আজকাল সোশ্যাল মিডিয়ার হ্যাঁ দিদি, লাইনে দাঁড়িয়ে ছেলেমেয়েরা বলছে। সোশ্যাল মিডিয়ার যুগে যখন মধ্যপ্রদেশ, যখন রাজস্থান, যখন দিল্লি, যখন উত্তরপ্রদেশ, যখন ছত্তিশগড়ে ছেলে মেয়েদের জন্য রোজগারের ব্যবস্থা করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এখানকার মানুষ, তাদের জন্য কোনো রোজগার নয়, 80 বছর 70 বছরের ঊর্ধ্বের বয়স্ক লোকেদের জন্য আয়ুষ্মানের সুবিধা নেই, একটা স্বাস্থ্য কার্ড, সাথী কার্ড নিয়ে আপনি যদি হঠাৎ করে আপনার বাবা মাকে নিয়ে যাচ্ছেন কোথাও, ঈশ্বর না করুক কিছু হোক, যদি অসুস্থ হয়ে যান, সে স্বাস্থ্য সাথী কার্ড কিন্তু আপনার ওই অন্য রাজ্যে চলবে না। একটা আয়ুষ্মান কার্ড সরকারের যখন দিচ্ছে এবং মোদির গ্যারেন্টি, তার মানে আজকে সারা বিশ্ব যাকে বিশ্বাস করে, সেই মোদির গ্যারেন্টি নিয়ে যখন ওই স্বাস্থ্যসাথী আয়ুষ্মান কার্ড দেওয়া হচ্ছে, সেই কার্ডটাকে এখানে বন্ধ করে দেওয়া হচ্ছে, বলছে আমরা অ্যালাউ করবো না। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামের জন্য আমাদের মোদী সরকার জল দিয়েছে, এবং তার মধ্যে মানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে বলা হয়েছে। 27,000 কোটি টাকা তার জন্য রাজ্য সরকারকে এখন পর্যন্ত দেওয়া হয়েছে। পাইপ লাগিয়ে দিয়েছেন, কলও লাগানো, অথচ জল নয়। এই বেসিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। কারণ আপনার ঘরে আমি যদি কাজ করাতে যাই, আপনাকেও খাটতে হবে, তাই তো। আপনি না খাটলে, আপনি যদি বসে থাকেন যে সবকিছু কেন্দ্র সরকার করে দেবে, তা হয় না। কিন্তু আপনার রাজ্যে আমি টাকা দিয়েছি, এবার আপনি আপনার কন্ট্রাক্টরকে টাকা দিচ্ছেন, ওখানে জলের ব্যবস্থা করার দায়িত্বটাও আপনার আছে, এবং প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছানোর ব্যবস্থাটা আপনারই আছে। ঠিক। আজকে মোদী সরকার 80 কোটি মানুষ, দেশের 80 কোটি মানুষকে করোনা থেকে শুরু করে 2029 পর্যন্ত বলেছেন যে আমরা 5 কেজি রাশন দেব। সেই রেশনের চাল এফসিআই এর গাড়ি থেকে বদল করে এখানে অন্য চাল, নিম্নমানের চাল দিয়ে বদল করে তার উপরে নিজের ছবি লাগিয়ে, এটাকে মানুষ বোঝে না? মানুষ আমাদের থেকে বেশি বোঝে, আমাদের থেকে এগিয়ে, এবং এবার তারাই সুনিশ্চিত করেছে যে আমরা অন্য দলকে ক্ষমতায় আনবো, এবং সেই দলটা হচ্ছে বিজেপি। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আপনি তো যে এলাকায় থাকেন সেটা বালিগঞ্জ বিধানসভা এলাকা। সাধারণ মানুষ হিসেবে আপনার কি মনে হয় যে ওখানে যে সমস্ত কাজকর্মগুলো হয়েছে গত 11 থেকে এই 25 পর্যন্ত, আর কিছু করণীয় আছে নাকি যা করণীয় ওরা বলেছে যে 99% করে ফেলেছে পশ্চিমবঙ্গে সব, সেটাই মনে করেন? দেখুন, মোবাইলেও আমরা যদি কোনো অ্যাপ আপলোড করি না, ডাউনলোড যদি করি, তখনও 1 মাস 1.5 মাস পরে তারপর দেখাবে আপডেটেড করুন। তো মানুষটাকেও আপডেশন দরকার আছে, পরিবেশটাকেও আপডেট করতে হবে প্রতিনিয়ত। আজকে যখন মোবাইল আমাদের হাতে ছিল, ছোট ফোন ছিল, তারপর আপডেট হতে হতে আমরা এই ফোনটা নিলাম, তারপর আইফোন এলো, সেই রকম পরিবেশটাও আপডেশন দরকার আছে। আজকের মানুষ ঘুরে ফিরে আবার অর্গানিক কালচার, অর্গানিক ফার্মেসিতে চলে এসেছে, ওষুধগুলোর ক্ষেত্রে অনেকটা পাল্টে গেছে। এবার যখন বিধানসভার ক্ষেত্রে এ বিষয়টা আসে, প্রতিনিয়ত একটা আপডেশন দরকার আছে। আমার বিধানসভাটা আছে 54% মাইনরিটি বিধানসভা। আচ্ছা। সেখানে পশ এলাকাতে হচ্ছে সানি পার্ক আছে, বাজিগঞ্জ প্লেস হচ্ছে, কুইন্স পার্ক আছে। এখানে পশ এলাকাতে মানুষ থাকে, পয়সাওয়ালা লোক আছে। তার পাশাপাশি বেগবাগান আছে, পার্ক সার্কাস আছে, পেয়ারা বাগানের মতন বস্তি আছে। পুরো মাইনরিটি এলাকা। কলকাতা শহরের মধ্যে আমার মনে হয় হয় ইন্টালিতে হবে, না হলে পেয়ারা বাগানের বস্তি। ও পেয়ারা বাগানের বস্তিটা মাইনরিটি নয়, সেখানে আমাদের হিন্দু বাঙালিদের আছে, এবং পার্ক সার্কাস বেগবাগানটা মাইনরিটি বস্তিগুলো আছে। দুটোতেই আপনি গিয়ে দেখবেন মানুষের কি করুণ অবস্থা। কেন? জলের অসুবিধে, থাকার অসুবিধে, এবং ঠিকা টেনেন্সির জমিকে নিয়ে যেভাবে ওখানকার গুন্ডারাজ ক্লাবের মাধ্যমে মানুষের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে। আজকে মনে করুন ওখানে কিছু বিজেপির লোক আছে, বিজেপির সমর্থক আছে, যারা বিজেপিকে ভোট দিচ্ছে। ভোট হয়ে যাওয়ার পরে, কাউন্টিং হয়ে যাওয়ার পরে, রেজাল্ট দেখার পরে যখন দেখা যায় ওই বস্তি থেকে বিজেপি জিতেছে, তারপর থেকেই তাদের উপরে অত্যাচার চালানো, যে তোমরা কোনো সুবিধে পাবে না। আচ্ছা।
মানুষের উপরে এইভাবে গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে যদি অত্যাচার চালানো হয় যে গণতন্ত্রের তোমরা ব্যবহার করবে না, তোমরা টিএমসিকেই ভোট দিতে হবে, একটা তৃণমূলকেই জেতাতে হবে, জোর জুলুম, একদম জোর জুলুমের সরকার চলছে প্রত্যেকটা বছর। বার্ক সার্কাস আপনি চলে যাবেন, ট্রাফিকের উপরে আমরা যেখানে বাচ্চাদের হাত ধরে হাঁটি সেখানে ছোট ছোট বাচ্চারা রাস্তার উপরে শুয়ে থাকে, বসে থাকে, দেখে খুব অবাক লাগে আর খুব কষ্ট হয়। আজকে তাদের ভোট ব্যাংক নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছে এবং ভাবছেন যে সংখ্যালঘু তো আমার কনফার্ম ভোটার আছে, আজকে তারাও বুঝতে পারছেন। হাজার হাজার মাইনরিটি ভাইরা যারা রাষ্ট্রবাদী মুসলমান আছে তারা বিজেপিতে যোগদান করছেন এবং আমাদের নেতাদেরকে বলছেন যে আমাদেরকে ভয় পাইয়ে দেওয়া হয়েছিল যখন নরেন্দ্র মোদী আসবেন তো সব মুসলমানকে এখান থেকে চলে যেতে হবে, একটাও মুসলমানকে দেশ ছাড়তে হয়নি। আর আমরা বলছি এখানে বিজেপি আসলে একটাও মুসলমানকে পশ্চিমবাংলা ছেড়ে যেতে হবে না। এখানেই তাদের ছেলে মেয়েদের জন্য স্বাস্থ্যের ব্যবস্থা, উচিত শিক্ষার ব্যবস্থা, পানীয় জল যেটা ওদের মানে বেসিক অধিকারের মধ্যে পড়ে, জল, শিক্ষা, খাওয়া, থাকা এবং স্বাস্থ্য, এই সমস্ত ব্যবস্থা বিজেপি সরকার করবে। এই ভয় পাওয়ানোর ব্যাপারটা তো এখনো আছে, তো এসআইআর হলে আপনাদের সব নাম কাটা যাবে এরকম ভয় পাওয়ানো, কিংবা ধরুন বিজেপি এলে মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে এরকম ভয়ও পাওয়ানো হচ্ছে। দেখুন যেখানে বলবেন? বিজেপি সরকার আছে এবং বাঙালি তো সব জায়গায় আছেন, আমার তো মনে হয় ছত্তিশগড়েও বাঙালি আছেন আর মধ্যপ্রদেশেও বাঙালিরা থাকেন, কোনো জায়গা মানে মাছে ভাতে বাঙালি সব জায়গায় আছেন, তাই তো। কোনো জায়গা বন্ধ হয়েছে? এই পরিবেশটা একটা মমতা ব্যানার্জি এবং যারা কমিউনিস্ট আছে তারা তৈরি করে দিচ্ছেন, কারণ ওরা ভালো করে জানে আসবে এবার বিজেপি। তো যতটুকু মিথ্যা বলা যায়, যত বেশি মিথ্যা বলে এদেরকে তাড়ানোর ব্যবস্থা করা যায়, কোনো জায়গা এরকম হবে পশ্চিমবাংলার যেখানকার ট্রেডিশনাল ফুড হচ্ছে মাছে ভাতে বাঙালি, সেখানকার বাঙালি এটা করা যায়? এটা কোনো দিনই বলা যায় না। এটা আমরা শুনছি বলছেন, উনিও বলছেন। সব কথা যে সত্যি হয় তা তো নয়, এবং সব নেতা যে সত্যি কথা বলে তাও নয়। তো ভোট নেওয়ার সময় এইসব অনেক রকম কথা, ম্যানিফেস্টোতে এইসব কথা আসবে ওদের, যে মাছ ভাত বন্ধ হয়ে যাবে, মাংস বন্ধ হয়ে যাবে, বা মুসলমানদেরকে তাড়িয়ে দেবে। একটাও উন্নয়নের কথা বলেছে যে আমরা এত ছেলে মেয়েদেরকে চাকরি দেব, আমরা মুসলমান বাচ্চাদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দেব, আমরা মুসলমান মহিলা যে আছে তাদের জন্য যদি তাদেরকে 3 তালাক হয় তাদের জন্য কেসটা রাজ্য সরকার পয়সা দিয়ে তাদের পিপি দিয়ে লড়াবে? এইসব কথা নেই তাদের ম্যানিফেস্টোর মধ্যে। আপনি পিজি হসপিটাল চলে যান এবং সরকারি হসপিটাল যদি বাদও দেন, উডল্যান্ড হসপিটাল চলে যান, সব থেকে বেশি সংখ্যা মুসলমানদের আছে। জেলে চলে যান, সব থেকে বেশি সংখ্যা মুসলমানদের আছে। অশিক্ষা সংখ্যালঘুকে দিয়ে ক্রাইম করাচ্ছে। 99% যারা সংশোধনাগারে আছেন তারা মুসলমান আছে। ছোট ছোট ছেলেরা, 15 বছর 16 বছরের ছেলেরা, বাচ্চা ছেলেরা, কারণ তাদেরকে ব্রেন ওয়াশ করা খুব সহজ, তাদের মগজ ধুলাই করে তাদেরকে দিয়ে এইসব অবৈধ কাজ করিয়ে, এই যে আপনি চলে যান মালদাতে, সব থেকে মানে গোটা ভারতবর্ষের মধ্যে নকল টাকার হাব হচ্ছে মালদা। তো আপনি কি মনে করেন যে সংখ্যালঘুদের মধ্যে যারা একটু পড়াশোনা করা তারা বুঝতে পারছেন ব্যাপারটা? জাগরণ হয়েছে তাদের মধ্যে, আর জাগরণ হওয়ার দরকার আছে, ওদেরকে বুঝতেই হবে। এত বোকা নয় মানুষ, পশ্চিমবাংলার মানুষ অন্তত এত বোকা নয়, সবাই বোঝে, সবাই নিজে ভালো মন্দ বোঝে। যাই হোক, এবার অন্য একটা প্রসঙ্গে আসি। আপনি ধরুন লড়াকু মানুষ, একেবারে প্রথম থেকেই লড়াই করে উঠে এসেছেন। এবারে কি মনে হচ্ছে এই লড়াইয়ের আমরা যে জায়গাটাতে দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তাতে করে লড়াইটা খুব হাড্ডাহাড্ডি হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনার কি মনে হয় ত্রিমুখী লড়াই নাকি এটা একেবারেই দ্বিমুখী লড়াই হবে? একেবারে দুমুখী লড়াই, মানে একেবারে তৃণমূল ভার্সেস বিজেপির লড়াই আছে, কোনো ত্রিমুখী এর মধ্যে নেই, এর মধ্যে সিপিএম বা কংগ্রেসের কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আর লড়াই যত শক্ত হবে না, জিতটা ততটাই মানে জয়টা তত ভালো হবে, বড় হবে। আমি চ্যালেঞ্জ আশাবাদী দেখছি। চ্যালেঞ্জ তো এটা চ্যালেঞ্জ আসবে জীবনে, আর যত চ্যালেঞ্জ আসবে তত আপনি নিজেকে শক্ত করতে পারবেন।
100% সরকার আসতে চলেছে বিজেপি, এবং তৃণমূল শুধু মানে ভোটের দিনের এবং কাউন্টিং এর দিনের অপেক্ষা আছে। তৃণমূল মানুষের মন থেকে চলে গেছে, অলরেডি চলে গেছে, শুধু কাউন্টিং এর দিনের অপেক্ষা আছে। সেদিনটুকু আমরা সবাই গুনছি, সেদিন তারপরে বিজেপি সরকার আসবে। শেষ প্রশ্নেতে যাওয়ার আগে আপনাকে খালি একটা কথা বলবো, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের জন্য আপনি আমাদের এই আড্ডা জোন থেকে কি বার্তা দেবেন? পশ্চিমবাংলার উন্নয়নে এবং যুব সমাজের, সব থেকে বেশি নতুন প্রজন্ম এবং যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আসুন আমরা সবাই ভারতীয় জনতা পার্টির সরকার গড়ি। আমি বলছি না এটা ভোটের জন্য কোনো স্লোগান নয়। সরকার গড়ে যদি আপনাদের মনে হবে 5 বছরে বিজেপি সরকার কোনো কাজ করেনি, আপনাদের কাছে আমরাই যাব বলতে যে আমাদের সরকার থেকে আপনার দরকার নেই, আপনারা ফেলে দিন। কারণ গোটা ভারতবর্ষ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, এআই সামিটে যেভাবে আমরা দেখেছি, ভারতবর্ষে আয়োজিত এআই সামিটে সারা বিশ্বের লোক এসে প্রশংসা করছেন। সেখানে একটা ওই পাগলের দল গিয়ে ওখানে কাপড় খুলে প্রদর্শন করছে। আমি তো বলছি দরকার কি ছিল? ওরা তো এমনি উলঙ্গ হয়ে রয়েছে, কাপড় খুলে প্রদর্শন করার দরকার ছিল? এবং তারই জোট হচ্ছে তৃণমূল। একটা আম যদি খারাপ হয়, তার আচার কোনোদিন ভালো হবে? কোনোদিন ভালো হবে না। তো এটা তো তার বাই প্রোডাক্টস, কংগ্রেসের বাই প্রোডাক্টও তৃণমূল। তো যখন কংগ্রেস এইরকম আছে, দেশের জন্য ভাবে না, একটা এআই সামিট চলছে, এইরকম যা প্রদর্শন করছেন, সে কংগ্রেসেরই উপদল হচ্ছে তৃণমূল, এবং তারই আর একটা সাব ব্রাঞ্চ হচ্ছে সিপিএম। তো তারা সবাই একজনও কেউ দেশের জন্য ভাবে না। দেশের বিরোধিতা করতে হবে। যে সিদ্ধান্তই প্রধানমন্ত্রী নিয়ে নিক, যতই ভালো সিদ্ধান্ত নিয়ে নিক, এরা বিরোধিতা করবেই। এবং আমি বলি মমতা ব্যানার্জিকে, উনি ভালো বিরোধী দলনেত্রী, সেই ভূমিকা আগামী দিনে উনি পালন করুন। ওনাকে অল দ্য বেস্ট। খুব ভালো লাগছিল দিদি, আপনি যখন আমাদের অনুষ্ঠান শুরুর আগে গল্প করছিলাম, আপনি গান করতে ভালোবাসতেন, গান গাইতে ভালোবাসতেন, শুনতে ভালোবাসতেন। শুনতেই ভালোবাসি। আপনি কিশোর কুমারের ভক্ত, হ্যাঁ, আমার কি তাই তো? এবং আপনি বললেন যে আমি গান গাই না, আমি স্লোগান দিই, তাই তো? একদম আমার গলাটাই সেরকম আছে। কিন্তু আজকে আমরা এই আড্ডা শেষ করব যদি আমার ইচ্ছেতে আপনি যদি একটুখানি কিশোর কুমারের গান দিয়ে শেষ করেন, তাহলে আমাদের দর্শকরাও ভালো বলবেন। আমরা দিদির গলায় একটু গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। অপেক্ষা করব পরের আবার কোন এপিসোডের জন্য। দিদি, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। হুম 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 হুম। ধন্যবাদ। আগামী দিনে দিদিকে আমরা আবার এই স্টুডিওতে আনতে পারবো এই আশা রেখে শেষ করছি আজকে। ভালো থাকবেন সবাই।